এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। এখন প্রকাশে আমার সঙ্গে যোগ দিয়েছেন এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের এখন প্রকাশে। আমি শুরুতে জানতে চাই যে আপনি বলছিলেন যে এই যে রাজনীতিতে আসা সেটা বাংলাদেশের সংস্কারের কথা চিন্তা করে। তা আপনার বাংলাদেশ নিয়ে সংস্কার বা মেরামতের কথা বলছিলেন, সেই যে দৃষ্টিভঙ্গি আপনার, সেই দৃষ্টিভঙ্গি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি রাজনীতিতে আসলেন এই আমলাতন্ত্র থেকে বেরিয়ে এসে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এখন প্রকাশকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আর দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। রাজনীতির শুরু 1962 সালে যখন ছাত্র গণ আন্দোলন হয়, আমি সপ্তম শ্রেণীর ছাত্র থাকাকালীন সময়ে রাজনীতির হাতে খড়ি। এরপরে তো পড়াশোনার পর সরকারি চাকুরি থেকে অবসরে যাওয়ার পর আস্তে আস্তে মনে সেই পুরনো স্মৃতি, পুরনো রাজনীতির যে শুরু, সেগুলির দিকে একটু দৃষ্টি নিবন্ধিত হলো। সঙ্গে সঙ্গে মূল বিষয় আকর্ষিত হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে, স্বাধীনতা সংগ্রামের সময়ে 7 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হয় এবং 17 এপ্রিল যে ঘোষণাপত্র ঘোষণা আকারে দেয়া হয়, যার ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশের মুক্তিকামী পাগল জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সারা বিশ্ব আমাদেরকে সমর্থন করে এবং 9 মাসের মধ্যে আমরা স্বাধীনতা লাভ করি। সেই স্বাধীনতার ঘোষণাপত্রের 3টি মূলনীতি: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। অবসরে যাওয়ার পর দেখলাম বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের লক্ষ্য, উদ্দেশ্য বা কর্মসূচি, আপনি যেটি বলুন না কেন, কোনোটার মধ্যেই সাম্য, মানবিক, সামাজিক সুবিচার কি, এটিকে কিভাবে অর্জন করা যায়, সাম্য কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, মানবিক মর্যাদা কিভাবে সমুন্নত করা যায় এবং সামাজিক সুবিচার কিভাবে নিশ্চিত করা যায়, তার কোনো পরিকল্পনা বা কর্মসূচি অনুপস্থিত। তখন থেকে এই চিন্তা জাগলো। 1-2 করে করে 2019 সালে প্রথমেই প্রতিষ্ঠিত হয় জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশের মূল ভূমিকা, অর্থাৎ এই ধরনের একটা থিমের মূল ভূমিকা পালন করেন আমাদের দলের এখন যে সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, ওনার সঙ্গে আরও বেশ কয়েকজন আমরা যুক্ত হই এবং 1 বছরের মাথায় 2020 সালে 2রা মে আমার বাংলাদেশ পার্টি নামক একটি রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে, যেই দলের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, যেটি আছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে, যেটি আছে আমাদের সংবিধানে। সেই থেকে শুরু, আস্তে আস্তে এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে রাষ্ট্র মেরামত চায়, মানে বৈষম্যহীন সমাজ চায়, যেটি আমরা শুরু করেছিলাম 2020 সালে ঘোষণা দিয়ে। আপনি বলছিলেন যে আমার সঙ্গে অনুষ্ঠান শুরুর আগে যে 2018-তে যে আমাদের শিক্ষার্থীরা বা আমাদের কিশোররা যে রাষ্ট্র মেরামতের যে স্লোগান দিয়ে মাঠে নেমেছিল সড়ক নিরাপদের একটা দাবি নিয়ে, তখনও আপনারা কাজ করেছিলেন বা এক ধরনের আপনাদের যে আকাঙ্ক্ষার কথা বলছেন তা একটা বীজ রোপিত হয়েছিল বা পেছনে আপনাদের চিন্তা ছিল, একটা ব্যাখ্যা দিবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের চিন্তা ছিল এবং আমাদের মাঝে, আমাদের দলে যে ইয়াং জেনারেশনের বেশ চৌকস উচ্চ শিক্ষিত কিছু নেতা আছেন, তাদেরও প্রচেষ্টা ছিল, শুধু আমাদের না, আরও অন্যান্য দলেরও অনেক ইয়াং লিডারের এই চিন্তা চেতনা ছিল
এবং তাদের সঙ্গে আমরা আগে থেকেই অর্থাৎ 2009 সাল থেকে যে আমরা প্রচেষ্টাটা শুরু করেছিলাম, সেই প্রচেষ্টার অংশ হিসেবে অনেকের সঙ্গে আমাদের মত বিনিময় হয়েছে এবং আমরা পরস্পরে একটা ঐক্যমতে পৌঁছেছিলাম যে এইরকম একটা কিছু হওয়ার দরকার। কিন্তু একই প্ল্যাটফর্মে আসব এই চেষ্টা যদিও এখনও আমাদের মাঝে চালু আছে, আমরা এক প্ল্যাটফর্মে হয়তো আসতে পারিনি, ভবিষ্যতে আসব, কিন্তু 2018 সালে নেপথ্যে আমরা এবং আরও অনেক রাজনৈতিক ইয়াং লিডাররা আমাদের ছাত্রদেরকে, আমাদের কচি কিশোরদেরকে এই প্রেরণা জুগিয়েছিলেন যে এই রাষ্ট্রের মেরামত প্রয়োজন। মানে এই 2018-তে কিশোররা যে প্রথমে তারা নেমে পড়লেন রাস্তায়, এই যে তাদের সহপাঠী হারানোর তাদের বিচারের দাবিতে, হ্যাঁ, কিন্তু তারপর ধীরে ধীরে আপনারা যে কিশোরদের যে আন্দোলনটাকে সামনে রেখে আপনারা আপনাদের আকাঙ্ক্ষা পূরণের দিকে এগোতে থাকলেন। এটি অনেকাংশে সত্য। আমরা আমাদের আকাঙ্ক্ষা অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশকে মেরামত করে, সংস্কার করে একটা নতুন রাষ্ট্রের বিনির্মাণ করা, যেই রাষ্ট্রের মালিক হবে জনগণ। আমাদের বর্তমান যে সংবিধান আছে, যদি আমরা সংবিধানকে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে এটিতে জনগণের মালিকানা স্বীকার করা সংবিধান এটি নয়। এটি করা হয়েছে যে ব্যক্তি ক্ষমতায় যাবে তিনি একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রকে তার মতো করে সাজাবেন। দেশের জনগণের অংশীদারিত্ব, একটা কর্তৃত্ববাদী বা স্বৈর ব্যাপার কাজ করে, এইটা আমাদের সংবিধানের মধ্যে নিহিত রয়েছে, এই কারণেই সমস্যা বেশি। কিন্তু যে আপনি যে এই যে 53 বছরে যে সরকারগুলো এসছে, একের পর এক বিভিন্ন রকম সরকার এসছে, সেই সরকারের অধীনে আপনি কাজও করেছেন। তাদের মানে মাঝখানে 9 বছর একদম সরাসরি ক্যান্টনমেন্ট থেকে আসা, বা মানে আমরা 90-তে আন্দোলনের মাধ্যমে যার পতন ঘটলো, তারপরে আবার কিন্তু মানে দাবি করা হচ্ছিল দুটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে 91, 96, পরবর্তীতে 2001-এ যে সরকারগুলো আসলো তাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেগুলো তো ভোটের মাধ্যমে এসছে 2008। হ্যাঁ, ভোটের মাধ্যমেই তারা এসেছেন। কয়েকটি সরকার, 1991 সালের সরকার ভোটের মাধ্যমে এসেছেন। 1996 সালের জুন মাসে নির্বাচিত যে সরকার সেটি এই মানুষের ভোটের মাধ্যমে এসেছেন। 2001 সালের যে সরকার সেটি মানুষের ভোটের মাধ্যমে এসেছেন। 2008 সালের যে সরকার, অর্থাৎ 8 সালের 29 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়, মানুষের ভোটের মাধ্যমেই এসেছেন। তারা এসে তাদের মননশীলতা, তাদের মানসিকতা, তাদের চিন্তা চেতনা, এই রাষ্ট্রকে সংস্কার করা, বিনির্মাণ করা এবং রাষ্ট্রে যে আসলে সমস্যা রয়েছে এটা বুঝতে পারা, সেটি কতটুকু ছিল সেটা এই জাতি মূল্যায়ন করবে। কিন্তু তাদের মধ্যে এমন চিন্তা চেতনা ছিল কিনা আমরা কিন্তু এই দেশের মানুষ, সাধারণ মানুষ দেখতে পাই না। আমরা যা দেখতে পাই সেটি হলো কেবল নির্বাচিত সরকার আসে এবং আসার পরে তারা দানবে রূপান্তরিত হয় এবং তাদের লোভ লালসা বেড়ে যায়। আমাদের মাননীয় সংসদ সদস্য নির্বাচিত যারা, তাদের তো দায়িত্ব হলো দেশের জন্য আইন প্রণয়ন করা, সেই আইন বাস্তবায়িত হচ্ছে কিনা তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা এবং আইনের সুফল মানুষে পাচ্ছে কিনা, না পেলে কি করণীয়, কিভাবে মানুষের সুফল পেতে পারে সেই দিকে মনোনিবেশ করা। কিন্তু বাস্তবে আমরা দেখি তার উল্টো। বাস্তবে দেখি বেশিরভাগ মাননীয় সংসদ সদস্য তারা নিজেরা টেন্ডারে জড়িত হয়ে পড়েন, তাদের স্ত্রীরা
বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েন তাদের সন্তানরা, তাদের ভাইয়েরা, তাদের বোনেরা, তাদের শ্যালকেরা, তাদের শ্যালিকারা, তাদের চাচারা, জ্যাঠারা, মামারা, পারিবারিক বলয়, চাচারা, বন্ধু বলয়, হ্যাঁ। একেবারে পারিবারিক বলয় তৈরি করে কেবল কিভাবে টাকা পয়সা কামাই করা যায় এই চিন্তায় তারা মগ্ন হয়ে পড়েন। আপনি আমি কি কল্পনা করতে পারি যে এত সম্পদ কিভাবে আসে? আমি অবসরপ্রাপ্ত সচিব, আমি প্রায় 29 বছর যাবৎ সরকারি চাকুরিতে নিয়োজিত ছিলাম। সর্বশেষ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে আমি অবসরে যাই। আমি ভাড়া বাসায় থাকি। আমার সমকক্ষ অন্য সচিবগণের 4টা, 5টা, 8টা, 10টা ঢাকা শহরে বাড়ি, ফ্ল্যাট, জমি, এগুলি কি করে হয়? বেতন তো সমানই পেয়েছি। এটা একটু চিন্তা করুন। আমি দর্শক শ্রোতাকে অনুরোধ করব, তারাও একটু চিন্তা করুক তাদের এত সম্পদ কি করে হয়। মাননীয় সংসদ সদস্যগণ সংসদ সদস্য হওয়ার 5 বছরের মাথায় একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ তো না, তাল গাছ বা বট গাছ এর চেয়েও মোটা কিভাবে তারা হয়ে যান? কেন কিভাবে এই যে আমাদের এই যে যারা প্রজাতন্ত্রের কর্মচারী, হ্যাঁ, তারা কিভাবে এই আপনি বটগাছের কথা বললেন সেটা হন, বা এই যারা জনপ্রতিনিধি বা স্থানীয় সরকারের যারা প্রতিনিধি তারা কীভাবে হন, সেগুলো তো আপনি খুব কাছ থেকে দেখেছেন। আপনি যখন এই প্রজাতন্ত্রের কর্মচারী ছিলেন, বিভিন্ন স্তরে আপনি কাজ করেছেন, মাঠ পর্যায়ে সেটা আপনি দেখেছেন কিভাবে তারা হয়। সেই কৌশলটা তো আপনার কাছ থেকেই দেখা, সেটা শুনবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশের বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন সোলায়মান চৌধুরী। ফিরে এলাম এখন প্রকাশ্যে। বিরতিতে যাওয়ার আগে বলছিলাম জানবো, কারণ দর্শক শ্রোতাদের উদ্দেশ্যেই আপনি বলছেন, তাদেরও একটা আগ্রহ আছে তো। কারণ সাধারণত যারা জনপ্রতিনিধি থাকে বা সচিব পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে, তারা কিন্তু খোলাখুলি বলেন না যে কিভাবে আসলে গাছ এত প্রশস্ত হয় বা এত উচ্চতা তার বাড়ে, সম্পদের হোক, ক্ষমতার হোক, প্রভাবের হোক, সেটা যদি আপনি বলেন। আমি নিজের কথা দিয়ে শুরু করি এবং এই প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ এবং দর্শক মণ্ডলীও আশা করি এটি উপভোগ করবেন। আমার নিজের কথা দিয়ে শুরু করি। আমি কুড়িগ্রামে জেলা প্রশাসক পদে যোগদান করলাম। সকালে দায়িত্বভার গ্রহণ করলাম, সন্ধ্যায় বাসায় গেলাম। নাজির সাহেব আমার কাছে ঘুরঘুর করছেন। জানতে চাইলাম, তিনি আমাকে জানালেন যে বাসার বাজার করতে হবে, কি কি বাজার করব। আমি ওনাকে বললাম যে বাজার কি কি করতে হবে আমি তালিকা করে, আমার এখানে তো সরকার আমার বাসায় পিয়ন দিয়েছে, তাকে দিয়ে আমার টাকা দিয়ে বাজার করাবো। তিনি হতবাক হয়ে গেলেন। তিনি বললেন যে ডিসির বাসার বাজার তো করা হয় এলআর ফান্ডের টাকা দিয়ে। তিনি মনে করলেন যে আমি এই সমস্ত কিছু বুঝিও না, জানিও না, আমি একেবারে আনাড়ি। তো আমি ওনাকে বললাম যে আমি আনাড়ি থাকতে চাই, আমি নারী হতে চাই না। আমার বাসার যে বাজার, আমি যেটা খাবো, আমার স্ত্রী, আমার সন্তানরা যা খাবেন, এইটার বাজার হবে আমার বেতনের টাকা দিয়ে। এটা আমি করেছিলাম, পরবর্তী ফেনী জেলাতেও একই করেছিলাম। আমি খবর নিয়ে দেখেছি শতকরা 90-99 ভাগ জেলা প্রশাসক বাজার করেন এলআর ফান্ডের টাকা দিয়ে। এই টাকাকে তার বাপদাদার টাকা মনে করেন। অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখের বিষয়। মানুষের টাকা সে খায়। এলআর মানে লোকাল রিকোয়ারমেন্ট ফান্ড। এই ফান্ডের টাকা দিয়ে বিভিন্ন রকমের সরকারি অনুষ্ঠানাদি করা হয় এবং এই ফান্ডের টাকা দিয়ে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহায়তা করা হয়। সেই টাকা দিয়ে যদি কোনো জেলা প্রশাসক বাজার করে খায়, রাজকীয় হালে চলে, তাহলে তার বেতনের টাকা থেকে যায়, যেটা অন্যায়, এটা তার জন্য হালাল নয়। এছাড়াও আমি কয়েকজন জেলা প্রশাসককে জানি, তারা বিভিন্ন উপায়ে
হাট বাজার ইজারা দেওয়ার সময়ে, বালু মহাল ইজারা দেওয়ার সময়ে মোটা অঙ্কের আর্থিক সুবিধা অন্যায়ভাবে নিয়ে থাকেন এবং টাকার অঙ্গে। বালু তো দেখতে বালি, কিন্তু এর ভেতরে যে লক্ষ লক্ষ টাকা এবং কয়েকটা বালু মহল থাকলে কোটি টাকার উপরে যে ইনকাম হয় অবৈধভাবে, এটা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারে না। এই রকম এই আমলারা রূপালী বালুর আড়ালে স্বর্ণের খনি। স্বর্ণের খনি, এই হলো বাস্তব অবস্থা। এখন এই যদি হয়, আমি জানি না আমার এই অনুষ্ঠান দেখার পরে বর্তমান সরকার এই দিকে মনোযোগ দিবেন কিনা। বিশেষ করে এখন যিনি জনপ্রশাসন সচিব আছেন, অত্যন্ত ভালো, দক্ষ এবং সৎ বলে আমি জানি, জনাব মুখলিসুর রহমান, তিনিও যদি এই দিকে নজর দেন এবং এইটাকে সরকারি আদেশ দিয়ে বন্ধ করেন যে কোনো জেলা প্রশাসক এলআর ফান্ডের টাকা দিয়া তার বাসার বাজার করতে পারবে না। বাসায় অনেক সময় সরকারি অনুষ্ঠান হয়, সেই খরচ এলআর ফান্ডের টাকা দিয়ে হয়। এটা করা দরকার, কারণ জেলা প্রশাসকের পক্ষে তার বাসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি সরকারিভাবে করা হয়, এই খরচ বহন করা তার বেতনের টাকা দিয়ে সম্ভব নয়। এটা আমরা সকলেই জানি। সেটা হবে, কিন্তু তাই বলে 12 মাস। না, আপনি তো 4 দলীয় জোট সরকারের সময় এই দায়িত্বগুলো পালন করেছেন, এবং আপনি যখন ফেনীর জেলা প্রশাসক থেকে বিভিন্ন দপ্তরে যখন আপনি দায়িত্ব পাচ্ছিলেন, ক্ষণস্থায়ী দায়িত্ব ছিল, এবং শোনা যায় যে ওইখানে যে একটা দুর্নীতি দুষ্ট চক্র আছে, তাদের কারণে আপনি খুব বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে বেশি দিন স্থায়ী হতে পারেননি। এটা আমরা শুনেছিলাম। আসলে এটার পেছনের রহস্যটা কি? সেটার পেছনে কি দুর্নীতি? 4 দলীয় জোট সরকারের 5 বছরে আমি বদলি হয়েছি 7 বার। শুধু একটি জায়গায় বিজেএমসি, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, যেহেতু এটা ছিল একটি লুজিং কনসার্ন, অর্থাৎ এটি ছিল একেবারে লোকসানি একটা সংস্থা, অতএব সেখানে ছিলাম 2 বছরের অধিক। ওইটা লম্বা সময়। আর যাই হোক না কেন, আমি ওখানে জয়েন করার পরে বিজেএমসির জুট মিলগুলিতে চুরিদারি হয় এবং ক্ষতি হয়, এই ধরনের 82টি কারণ চিহ্নিত করে এই 82টি খুঁত অপসারণ করার উদ্যোগ নিয়েছিলাম, সফলও হয়েছিলাম। খুলনা অঞ্চল ছাড়া বাকি অঞ্চলের বেশিরভাগ পাটকল অল্প দিনের মধ্যে, অর্থাৎ 8-9 মাসের মধ্যে লাভের মুখ দেখা শুরু করেছিল। এবং 33 বছর পরেও, অর্থাৎ 1972 সাল থেকে একেবারে গিয়ে 2004 সাল 5 সাল পর্যন্ত যে পাটকলগুলি ক্রমান্বয়ে কেবল লস দিয়ে গেছে, সেই পাটকলগুলি লাভের মুখ দেখবে, এটা ছিল অকল্পনীয়। কিন্তু বিজেএমসির কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকেরা সকল দিক দিয়ে আমাকে সাহায্য এবং সহযোগিতা করেছেন বলে এই পাটকলগুলি লাভের মুখ দেখতে সক্ষম হয়। তাদের লাভ ছিল অন্য জায়গায়। কি? শ্রমিকদের লাভ ছিল, আগে তারা সাপ্তাহিক মজুরি পেত না, এখন দেখা যাচ্ছে যে সপ্তাহে শেষে তাদেরকে ডেকে ডেকে মজুরির টাকা হাতে দিয়ে দেওয়া হয়। এতে তারা ছিল মহা খুশি, তারা দ্বিগুণ উৎসাহে কাজ করত এবং তারা নিজেরাই এই চুরিদারি তখন ধরে ফেলা শুরু করে দিল। ফলে এই চুরিদারিগুলি কমলো লাভের মুখ। আর সিটি কর্পোরেশন আর চট্টগ্রাম ওয়াসা, ঢাকা সিটি কর্পোরেশনের বিষয়টি একেবারেই আলাদা। সেখানে তো আমি ছিলাম আগে পেট্রোলিয়াম কর্পোরেশনে, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। সেখান থেকে আমাকে বিপিসিতে আমাকে নিয়ে আসা হয় ঢাকা সিটি কর্পোরেশনে। মন্দ ছিলাম না, কিন্তু যখনই এই দরপত্রের বিষয়গুলি আমি দেখা শুরু করলাম এবং আমার কাছে যখন বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিল পরিশোধের ফাইল আসতো, তখন আমি খুঁটিয়ে খুঁটিয়ে কাজ সঠিক হলো কিনা,
প্ল্যান, ডিজাইন এবং এস্টিমেট অনুযায়ী কাজ হলো কিনা, কাজের কোয়ালিটি যেভাবে বর্ণনা করা আছে কাগজে বাস্তবে মাঠে সেভাবে কাজ হচ্ছে কিনা আমি অন্তত 10% নিজে সরেজমিনে গিয়ে দেখতাম। খুঁত থাকলে সেগুলি উল্লেখ করতাম। বিপদ লেগে গেল সেখানে যে এই খুঁত বলে যে আপনি কি ইঞ্জিনিয়ার, আপনার দেখার দরকার কি? আরে আমি ইঞ্জিনিয়ার না হলেও আমার তো বয়স হয়েছে 55 বছরের উপরে, আমার কমন সেন্স দেখতেছে যে এই কাজগুলি আপনি যে এই ইটের খোয়া দিবেন তো আপনি থার্ড ক্লাসেরও নিম্নমানের ইট হাত দিয়ে টিপলে এই খোয়াগুলি গলে যায়, এরপরও আপনি আমাকে বলবেন যে আপনার এগুলি দেখার দরকার কি? এমনটা তো হতে পারে না। ফলে আমার বিদায়। ফল হলো এই। চট্টগ্রাম ওয়াসাতে অবশ্য ভালোই ছিলাম। চট্টগ্রাম ওয়াসাতে একটা ভালো কাজ করতে পেরেছিলাম। প্রথমে তো একটু অসুবিধা হয়েছে, কারণ এমনও হয়েছে যে একজন প্লাম্বার তাকে বদলি করেছিলাম, নাম বলবো না। চট্টগ্রামে বাড়ি এক মন্ত্রী, তিনি বলেছেন যে এই ভদ্রলোক খুব কাজের মানুষ, তাকে তার জায়গায় রাখতে হবে এবং তিনি অসুস্থ, অতএব তাকে এখানে রাখুন। তো জবাবে আমি বললাম যে তিনি যে অসুস্থ এটা আমি জানি, এই জন্য তার বাসা যেখানে সেই বাসার কাছের একটা জায়গায় তাকে পোস্টিং দিয়েছি, যাতে তার কষ্ট করে অফিস পর্যন্ত এত দূর আসা যাওয়া করতে না হয়, তার খরচ বাঁচে, তার সময় বাঁচে, তার স্বাস্থ্যে যেন কুলায়। কিন্তু মন্ত্রী মহোদয় নারাজ হলেন। নারাজ হওয়ার পরও আমি অটল ছিলাম এবং এটা আমি বাস্তবায়ন করতে পেরেছি। ফলে আস্তে আস্তে একটা ইমেজ ডেভেলপ করেছে এবং সবচাইতে বড় কথা, চট্টগ্রাম ওয়াসাতে এখন পানির কোনো ক্রাইসিস নাই। আমার সময়ে ছিল ওই একেবারে থেকে কর্ণফুলীর উজান থেকে পানি এনে বিশুদ্ধকরণ করে এটার যে প্রকল্প টেন্ডার, এই টেন্ডারটা আমার সময় হয়েছিল। এই টেন্ডারটা গ্রহণকালীন সময়ে বিপত্তি দেখা দিয়েছিল। অনেক কষ্টে এই টেন্ডারটা গ্রহণ করা গেছে। বেশ কিছু চাপ ছিল আপনার উপর, হ্যাঁ, যে এই টেন্ডার যেন গ্রহণ করা না হয়, নতুনভাবে যেন টেন্ডার করা হয়। আর নতুনভাবে টেন্ডার করতে যাওয়ার মানে হলো অন্তত আরও 1 বছর পিছিয়ে যাওয়া। রাজনৈতিক চাপ ছিল আপনার। হ্যাঁ, আলটিমেটলি ওই টেন্ডারটা গ্রহণ করা হয়েছে রাজনৈতিক চাপকে উতরে, এবং অতি দ্রুত আমি বদলি হয়ে চলে আসার পরেও অতি দ্রুত চট্টগ্রামবাসী অন্তত পানির সুবিধাটা পেয়েছে। মানে চাপ সামলাতে না পেরে বদলি হলেন না? আচ্ছা, নাকি আপনার চাপটা সামলাতে পেরেছি। আচ্ছা, পেরেছেন। ওখান থেকে তো আপনি রাজস্ব বোর্ডে আসলেন। ওখান থেকে আসলাম বিজেএমসিতে। আচ্ছা, রাজস্ব বোর্ড নিয়ে তো কত কথা। রাজস্ব বোর্ডে আমি অবশ্য স্বল্পকালীন সময়ে ছিলেন। রাজস্ব বোর্ডের আমাদের যে বর্তমান অবস্থা এবং প্রেক্ষাপট, রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা তারা যদি সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে আমাদের রাজস্ব আয় 3 থেকে 4 গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। আমার গ্রামের বাড়ি যেখানে, যেই ইউনিয়নে, সেখানে একটা বাজার আছে। ওই বাজারে প্রায় 70 থেকে 80টা দোকান আছে। তো ওই দোকানগুলোর মধ্যে অন্তত আপনি 30টার অধিক দোকান পাবেন যাদের দৈনিক বেচা কেনা হয় 8 থেকে 10,000 টাকা। 8 থেকে 10,000 টাকা বেচা কেনা হলে 1000 খানেক টাকা তাদের লাভ হয়, তারা সংসার চালাতে পারে। আর ভিএটি মানে মূল্য সংযোজন কর, ভ্যাট, এইটা একেবারে নামকাও আসতে। তাদেরকে যদি ট্যাক্সের আওতায় আনা হয়, মানে কর জাল যদি বাড়ানো হয়, কর জাল যদি বাড়ানো হয়, তাহলে তারা হয়তো বছরে মাসে হয়তো 500-700 হাজার টাকা ট্যাক্স দেবে। তারা ইনকাম করে 30,000 টাকা, 40,000 টাকা বা 50,000 টাকা। সেখান থেকে তারা 500-700 টাকা ট্যাক্স দেওয়া কঠিন বিষয় না।
যদি এই 30 জনে ট্যাক্স দেয় তাহলে বছরে এক একজনের ট্যাক্স আসবে 6,000, 8,000, 10,000, গড়ে 6,000 করে ধরলে 1,80,000 টাকা ওই বাজার থেকে ট্যাক্স তোলা সম্ভব। প্রথমেই কথা হলো যে তাদেরকে করের জালের আওতায় আনা হয়নি, তাদেরকে করের জালের আওতায় নিয়ে আসা। এখানে একটা লিমিট আছে, এটা হলো যদি কর নাও হয় তাহলেও বছরে আপনি 3,000 টাকা ট্যাক্স দেবেন। যদি 3,000 টাকাও দেয়, করের জালের আওতায় আসলে এখন তো 1 টাকাও দেয় না, 3,000 টাকা তো দেবে, 30 জনে 90,000 টাকা তো বছরে দেবে। এই করের জাল বিস্তার যদি ঠিকমতো করা যায় এবং তাদের কি বেচা কেনা হয় এই তথ্য অন্তত শতকরা 5 ভাগ 10 ভাগ যদি যাচাই করা যায় তাহলে ট্যাক্সের আওতা এত বেড়ে যাবে যে তখন অনেক ট্যাক্স হবে, অর্থাৎ বর্তমানে যা রাজস্ব আয় হয় তার 3 থেকে 4 গুণ। কিন্তু বর্তমান কর জাল যতটুকু বিস্তৃত সেখানেও তো সততাটা বা আদায় প্রক্রিয়া এবং ঠিক থাকলে তো আয় বাড়তো। অবশ্যই বাড়তো, সেইটাই তো দুর্বল, এত দুর্বল যে আর বাড়ায়ও না। না বাড়ানোর মূল কারণ হলো কিছু অসৎ কর্মকর্তা, সবাই কিন্তু অসৎ না, সামান্য কিছু অসৎ কর্মকর্তা চায় না যে জালটা বিস্তৃত হোক। ওই বিস্তৃত না হলে জালের বাইরে যারা থাকে এদের সঙ্গে তাদের একটা গোপন যোগাযোগ থাকে। জালের বাইরে যারা আছে, মনে করুন জালের ভিতরে থাকলে তো বছরে 3,000 টাকা দেওয়া লাগবে, তো এখন 500 টাকা দিলাম। আচ্ছা আচ্ছা, আমি মনে করি আমার 2,500 টাকা, আমি দোকানদার, আমার 2,500 টাকা বাঁচলো। আর ওই কর্মকর্তা সে ভাবলো যে এই রকম এই 20 জনের কাছ থেকে আমি 500 টাকা করে 10,000 টাকা ফাও পেলাম। এই ধরনের অসৎ উদ্দেশ্য। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আপনার কাছে ওই জায়গায় একটা আলোচনায় যেতে চাই যে এই যে সরকার পরিবর্তন হয়, সরকারের রাজনৈতিক সরকারের পট পরিবর্তন হয়, আমরা দেখেছি বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার আসেন দায়িত্বে, এবার অন্তর্বর্তী সরকার এসছে, তখন বা ভোটকে সামনে রেখে মাঠ পর্যায়ের কর্মকর্তার রদবদল হয়, এখনও হচ্ছে। সেটা নিয়ে এক ধরনের আমরা দেখছি যে একটু উত্তেজনা বা নানারকম হট্টগোল শোনা যাচ্ছে, এটা তো হয়। এবং সেখানে মাঠকে কিভাবে এই জনপ্রশাসন নিজেদের আয়ত্তে রাখতে পারা দরকার, এই ব্যবস্থাপত্রটা আপনার কাছে শুনতে চাই আপনার অভিজ্ঞতার আলোকে। দর্শক, এখন প্রকাশের বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন সোলায়মান চৌধুরী। এখন প্রকাশে আপনি বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় বা তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন সময় আপনি তো মাঠেও কাজ করেছেন, আপনাকে আমি ফেনীর জেলা প্রশাসক হিসেবে পেয়েছিলাম। এই যে মাঠে কাজ করতে যে তো এই যে তত্ত্বাবধায়ক সরকার আসে, যে রাজনৈতিক সরকার আসে, তাদের নির্দেশনা মানতে হয়, নির্বাচন কমিশনের কথা শুনতে হয়। এবারও আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার আসার পর ব্যাপক রদবদল হচ্ছে এবং সেটা আবার বাতিলও হচ্ছে, আবার নতুনভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলি নিয়ে যদি আপনি একটু বলেন যে এটা কিভাবে নিয়ন্ত্রণ করা বা এক ধরনের আয়ত্তের মধ্যে আনা যায়। এটি নির্ভর করে মানসিকতার উপর এবং চাপ সহ্য করার ক্ষমতার উপর, তার সঙ্গে সঙ্গে নিজের বুদ্ধি, বিবেচনা এবং সৎ সাহস থাকার উপরে। মূলত মানুষের মাঝে আলাদা রাজনৈতিক চিন্তা চেতনা থাকে, মানুষ বিভিন্ন রকমের চিন্তা চেতনা লালন পালন করে থাকে, মানুষের মাঝে ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে। কিন্তু নেতৃত্ব যদি সঠিক হয়, নেতা যদি সঠিকভাবে তার বাহিনীকে পরিচালনা করতে পারেন, ত্রুটি বিচ্যুতি যেগুলি আছে তার বাহিনীর মাঝে, এগুলির শতকরা 95 থেকে 98 ভাগ এমনিতেই দূর হয়ে যায়। অতএব এই ব্যাপক রদবদল করে আপনি যাকে নতুন দিলেন তিনি যে সঠিক আপনি জানবেন কি করে? জানার তো কোনো উপায় নেই। তিনি কাজ শুরু করলে না আপনি জানবেন, আরে যাকে দিলাম সে তো আরও বেশি ব্যাঠিক,
অতএব এই এত রদবদলের দিকে না গিয়ে যদি আমরা নেতৃত্বকে শক্তিশালী করতে পারি, কমান্ডকে আমরা নিরঙ্কুশ করতে পারি, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারি। ফেনীতে আমি জেলা প্রশাসক ছিলাম। আমার সঙ্গে যারা কাজ করেছেন, আমার সহকর্মীবৃন্দ, তাদের অনেকেই, আমি কারো নাম বলবো না, অনেকেই ছাত্র জীবনে ছাত্রলীগের নেতা ছিলেন, কিন্তু তারা আমার সঙ্গে কাজ করেছেন। কই, তাদের বিরুদ্ধে তো যে এরা ছাত্রলীগের নেতা ছিল, এরা এই অন্যায় করতেছে, এই অপরাধ করতেছে, এইরকম কোনো অভিযোগ তো উত্থাপিত হয়নি। সবাই ভালো কাজ করেছেন এবং তারা ভালো কাজ করে সুনাম কুড়িয়েছেন, কারো কোনো ক্ষতি হয়নি। তো এটা কিভাবে সম্ভব হলো? সম্ভব এই জন্য হলো, যিনি নির্দেশ দিচ্ছেন তিনি সঠিক নির্দেশটা দিচ্ছেন কিনা, আর যিনি নির্দেশ পালন করবেন তিনি সঠিক নির্দেশ পালন করার জন্য মন মানসিকতা সম্পন্ন ব্যক্তি কিনা। অনেক সময় তো দেখা যায় যে বঞ্চিত থাকেন, যে ধরেন যে যে সরকারের পতন হলো তারা 15 বছর ক্ষমতায় ছিলেন, তা সেই সময়তে হয়তো অনেকে পদবঞ্চিত ছিলেন। এখন তাদেরকে এখন ওই যে যারা বঞ্চিত ছিলেন তাদের এক ধরনের আকাঙ্ক্ষা আছে। আবার আপনি বললেন যে ওই যে একটা দলের মানসিকতা থাকে, তা 15 বছরে তো দলের মানসিকতা পরিবর্তনের সুযোগ নাই। ধন্যবাদ আপনাকে। আমি দলের মানসিকতা পরিবর্তন করতে যাব কেন? আমি কাউকে বঞ্চিত করব কেন? আপনি লক্ষ্য করেছেন 2006 সালে আমি যখন জনপ্রশাসন সচিব, জোট সরকার যাদেরকে পদোন্নতি বঞ্চিত করেছে বলে বলা হয়, আমি এগুলি যাচাই বাছাই করে দেখেছি যে কিছু কিছু সঠিক সিদ্ধান্ত ছিল, আমি তাদেরকে পদোন্নতি দেইনি। কিন্তু যাদের সিদ্ধান্তটি সঠিক ছিল না, অন্যায়ভাবে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে আমি পদোন্নতি দিয়েছিলাম। এখন যেটা হচ্ছে, আমরা দেখেছি গত 15 বছরে যারা দাবি করে যে এই দলটি যে তারা মুক্তিযুদ্ধের চেতনার দল, সেই দল কি করে এইভাবে এত অন্যায় করে এত বছর যাবৎ নিরীহ, কোনো অভিযোগ নেই, ভালো কর্মকর্তা, যোগ্য কর্মকর্তা, মাঠ প্রশাসনে সুনাম সুখ্যাতি সম্পন্ন কর্মকর্তাকে 15 বছর যাবৎ দাবিয়ে রাখবেন? এটা কি অন্যায় হয়নি? ডেফিনেটলি এটা অন্যায় হয়েছে। এই অন্যায়ের প্রতিকার আস্তে আস্তে হচ্ছে, একটু সময় লাগবে, কিন্তু 15 বছর যাবৎ দমে থাকার কারণে এখন যেহেতু সুযোগ এসেছে, কেউ কেউ এই আবেগটাকে ধরে রাখতে পাচ্ছেন না বলে অতি উৎসাহের বশবর্তী হয়ে কিছু কাজ করছেন। তাদেরকে অনুরোধ করছি যে আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা এত বছর বঞ্চিত হয়েছেন, আর নইলে কিছুদিন যাবৎ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। গতকালকে তো মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণের মধ্যে বলেছেন কতজনকে পদোন্নতি দিয়েছেন, কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। পদোন্নতি দেওয়ার সংখ্যা আর ব্যবস্থা নেওয়ার সংখ্যার মধ্যে বেশ তফাৎ আছে। অল্প সংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আমি অনুরোধ করব সেগুলিও যেন যাচাই করে দেখা হয়, অন্যায়ভাবে যেন কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, সে যেই দলেরই হোক না কেন। আপনি আজকে একজনকে দমিয়ে রাখবেন, আগামীকাল তো এমন আসবে আপনাকে দমিয়ে রাখার জন্য আরেক দল দাঁড়িয়ে যাবে। এমনটা হওয়া কোনো অবস্থাতেই কাম্য নয়। আপনি যাচাই করবেন সততা, নিরপেক্ষতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে এবং মানুষের কর্মতৎপরতার ভিত্তিতে তাকে যাচাই করে তাকে কি পদোন্নতি দেবেন না পদ বঞ্চিত করবেন। অভিযোগ থাকলে তো পদ বঞ্চিত করবেন। এতে মাঠে এক ধরনের প্রভাব পড়ে না যে এই যে বারবার অদল বদল হচ্ছে? ডেফিনেটলি বিরাট প্রভাব পড়ে, এত প্রভাব পড়ে যে এটা অকল্পনীয়। মাঠ প্রশাসনে তো যে জেলা প্রশাসককে পাঠানো হচ্ছে তার কথা তো আবার মাঠের অন্যান্য যে কর্মচারীরা আছে বা প্রশাসনের ওনারা তারা তো শুনবে না, বা তাকে হয়তো ওইভাবে আমলে নেবে না। আমি তো সে কথাই বলছি, উপরের দিকে যদি ঠিক থাকে
তাহলে শুনবে। এখন আপনি যদি ঘন ঘন বদল করেন তাহলে তো ওই মাঠ প্রশাসনে ওই জেলায় আগে থেকেই কর্মরত যে সকল কর্মকর্তা আছেন, আপনি বারবার জেলা প্রশাসক বদল করছেন, এটার জন্য একটা ভুল বার্তা ওই জেলায় যাবে। ওই জেলায় এই কর্মকর্তা কদিন থাকবেন না থাকবেন এই ধরনের একটু দুলচাল সৃষ্টি হবে। ওই কর্মকর্তার প্রতি আনুগত্য এবং ওই কর্মকর্তার কমান্ড শোনার ক্ষেত্রে ওই অন্যান্য কর্মকর্তাদের মনের মাঝে একটা সন্দেহ সৃষ্টি হবে, তারা ভালোভাবে কাজ করতে পারবেন না। তো কাজে আপনি এমনটা কেন করবেন? আপনি যত সম্ভব এটা কম করবেন। কি এমন প্রয়োজন হয়েছে যে 1 মাসের মাথায় আপনি একেবারে 59 জন জেলা প্রশাসককে একযোগে বদলি করে দিতে হবে? মাঠ প্রশাসনে এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আপনি আস্তে আস্তে করেন। আপনি এই 59 জনকে যদি 3 মাসে করতেন, অর্থাৎ 1 মাসে 20 জন, এর পরের মাসে 20 জন, এর পরের মাসে 20 জন, তাহলে এই 20 জন গিয়ে সেটেলড হতো। আপনি এটার একটা আউটকাম পেতেন। বঞ্চিতদের একটা চাপ আছে নাকি যে আমাদেরকে দাও? বা বঞ্চিতদের চাপ তো থাকবেই। যারা বঞ্চিতদের অনেকেই আবার জেলা প্রশাসক হওয়ার যে বয়স যোগ্যতা সেটা এইগুলো পার করে এসেছেন অনেকেই। আপনি লক্ষ্য করেছেন অনেকেই সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব হয়েছেন, উপসচিব থেকে কিছুদিন পরে অতিরিক্ত সচিব হয়ে যুগ্ম সচিব হয়েছেন, এবং কেউ কেউ উপসচিব থেকে যুগ্ম সচিব হয়ে এর কিছুদিন পরে অতিরিক্ত সচিব হয়েছেন, এবং কেউ কেউ সচিবও হবেন। আমরা একটু যেতে চাই আপনার দলের বা আপনার এই যে রাজনৈতিক গন্তব্য সামনে এখন যে নির্বাচন আসবে, ভোট আসবে, হয়তো সামনে কবে আসবে সেটা আমরা জানি না, অন্তর্বর্তী সরকার ঠিক করবেন। সেই জায়গা থেকে আপনার পার্টি বা আপনি কোন গন্তব্যে কিভাবে কাদের সঙ্গে নিয়ে চলবেন সেই বিষয়টা জানতে চাবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে সঙ্গে আছেন সুলাইমান চৌধুরী। ফিরে এলাম এখন প্রকাশ্যে। এই সরকারের, এই অন্তর্বর্তী সরকার 1 মাস না পেরোতেই অনেকেই বলছিলেন যে এই সরকার কতদিন থাকবে, ভোট কবে দেওয়া হবে, নির্বাচন কবে দেওয়া হবে, এইগুলো নিয়ে আলাপ করছে। এবি পার্টি কি ভাবছে ভোট বা নির্বাচন নিয়ে? একটু বিস্তারিত বলা লাগবে, খুব লম্বা হবে না। দেখুন, বিগত সরকার যেটি চলে গেছে তারা এমন অবস্থার সৃষ্টি করে গেছে যে কোনো কিছু ঠিক নেই। একে তো সংবিধানের মধ্যে অনেকগুলো ত্রুটি রয়েছে, আমি আগেই উল্লেখ করেছি। এটি জনগণের জন্য সংবিধান নয়। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা 6টি কমিটি করার কথা ঘোষণা দিয়েছেন 6 জনের নেতৃত্বে। এগুলোর রিফর্মের দরকার হবে। আমি যদি প্রথমেই নির্বাচন কমিশনের বিষয়ে আসি, আমরা নির্বাচন নিয়ে যত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ করেছি অথবা বিদগ্ধজনের সঙ্গে আলাপ করেছি, খুব কম সংখ্যককে পেয়েছি যে আমাদের কথাটি মনোযোগ সহকারে শুনেছেন। মজার বিষয় হলো, আমাদের সংবিধানে নির্বাচন কমিশন আইন নামক একটি আইন থাকবে, এটার বাধ্যবাধকতা আছে সংবিধানে, কিন্তু এই আইন এখনো হয়নি। আচ্ছা, অনেকেই বলছেন কেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন নামক তো একটা আইন হয়েছে। আচ্ছা, হ্যাঁ হয়েছে, নির্বাচন কমিশন আইন তো হয়নি, নিয়োগ আইন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন হয়েছে। তাও কিভাবে হয়েছে? সেইখানে নির্বাচন কমিশনারদের যোগ্যতা, অযোগ্যতা, মাপকাঠি, জবাবদিহিতা, স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা এবং শপথ ভঙ্গ করলে কি হবে এই সমস্ত কোনো কিছুর বর্ণনা নাই। তারা নিয়োগ পাবেন কিভাবে? একটা সার্চ কমিটির মাধ্যমে। সেই সার্চ কমিটি গঠন করে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার। তো তাহলে লাভটা কি হলো? আপনি একটা আইন করলেন, সার্চ কমিটি গঠন করলেন,
যে লাউ সেই কদু, আপনি তো ওটাই পেলেন। নির্বাচন কমিশন আইন নামক একটা আইন থাকা লাগবে, যে আইনে নির্বাচন কি, নির্বাচন কেন, নির্বাচন কিভাবে হবে? কোথায় কোথায় হয়, নির্বাচন কিভাবে হয়, এই সমস্ত বর্ণনা আইনের দিক দিয়ে। নির্বাচন কমিশনার সম্পর্কে একটা চ্যাপ্টার থাকবে, সেখানে নির্বাচন কমিশনারদের যোগ্যতা অযোগ্যতা, তাদের জবাবদিহিতা, তাদের স্বচ্ছতা, এগুলি নিরূপণ করার একটা মাপকাঠি থাকবে। তাদেরকে বাছাই করার একটা স্বচ্ছ প্রক্রিয়া থাকবে। এটা হলো নির্বাচন কমিশন আইনে। এখন আসুন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ নামক একটা অধ্যাদেশ আছে। সেই অধ্যাদেশে মজার কথা হলো যে গণপ্রতিনিধি কারা, অর্থাৎ মাননীয় এমপিগণ, তারা কিভাবে নির্বাচিত হবেন, নির্বাচিত হতে বাধা কোথায় কোথায়, এই বাধা উত্তরণের পথ কি, এগুলি বর্ণনা করা আছে। কিন্তু এই গণপ্রতিনিধি কারা, তাদের দায়িত্ব কি, তাদের কর্তব্য কি, তারা কি কি কাজ করবেন, এই বিষয়ে কোনো বর্ণনা নাই। আপনি অবাক হয়ে যাবেন, সেটাও একটা আংশিক আইন। তো আপনি যদি এমন ব্যবস্থা রাখেন অথবা এটা পরিষ্কার না করেন, আপনি আরেক জায়গায় বলে দিলেন যে এমপিরা কোনো টেন্ডারে অংশ নিতে পারবে না, কোনো উন্নয়নমূলক কাজে অংশ নিতে পারবে না, তারা তাদের সন্তানরা স্ত্রীরা তো সমানে অংশ নিচ্ছে, সেগুলি থেকে তাদেরকে বিরত রাখার কোনো ব্যবস্থা তো নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে ভিন্ন এই যে আইন, সংবিধান, কমিশন, এই যে সংস্কারগুলো না হওয়া পর্যন্ত ভোটের যাওয়ার সময় হবে না, সেটা বলছেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ, আপনি একেবারে আমার কথা কমিয়ে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আরেকবার। এই আইনগুলি করা, বিচার বিভাগ সম্পর্কিত কোনো আইন নেই, সেইটা করা। তারপরে পুলিশকে সংস্কার করা, ব্যাপক জনপ্রশাসনকে সংস্কার করা, দুর্নীতি দমন কমিশনের সংস্কার। আমাদের সময় প্রায় শেষের দিকে, সংস্কারগুলো হবে। আপনি এই অন্তর্বর্তী সরকারকে কতটুকু সময় দিতে চান? আমি যদি এক কথায় বলি, হ্যাঁ, আমি এবং আমার দল মনে করে জি। ন্যূনতম 3 বছর। ন্যূনতম 3 বছর এই সংস্কারের মাধ্যমে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে আপনি মনে করছেন। জি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এই এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভ